আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে কি কিছু দেখতে পাচ্ছ? জি স্যার, একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছি। জি স্যার, একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছি। জি একটা স্যার, গোলাপ- একটা ফুল দেখতে আচ্ছা, পাচ্ছি। একটা ধন্যবাদ তোমাকে। জি স্যার, একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছি। একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছ, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে গোলাপ ফুল দেখিয়ে তোমাদেরকে কি করে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে, ঠিক আছে। এই জন্য তোমাদের জন্য গোলাপ ফুলকে এখানে রেখেছি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এবিএম মঞ্জুর হাসান, সহকারী শিক্ষক, বাংলা, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে তোমাদের তৃতীয় শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে তোমাদের সপ্তম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের তৃতীয় ক্লাসে অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা সবাই মিউট থাকো। তোমরা কিন্তু অনেকে আনমিউট হয়ে গেছো বাবা, তোমরা সবাই মিউট থাকো। রোল নম্বর 18, তুমি কিন্তু বুঝতে পারছো না, হয়তো তুমি আনমিউট হয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, আজকের যে বিষয় সেটি হচ্ছে পরিবেশ দূষণের কারণ। আমরা কিন্তু এর আগের ক্লাসে জেনেছি যে কিভাবে পরিবেশ দূষিত হয় সে সম্পর্কে আমরা ইতিমধ্যেই কিন্তু একটি ক্লাসে আলোচনা করেছি, ঠিক আছে। তো এটি আজকে তোমাদের পাঠ্য বইয়ের আলোকে, পাঠ্য বই থেকে আমরা বুঝবো এবং সেভাবে আমরা পড়া তৈরি করব। তোমরা আমাকে শুনতে পাচ্ছ না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেউ আনমিউট হবে না, তার এই ক্লাসটা কিন্তু সঠিক সময়। হয়েছি। আচ্ছা, ঠিক আছে বাবা, তুমি মাত্র জয়েন হয়েছো। আমি সবাইকে আবার মিউট করে দিচ্ছি, কেউ কিন্তু হচ্ছে আনমিউট হবে না। ক্লাসের শব্দ হলে কিন্তু ক্লাস নেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, বলছিলাম যে তোমাদের আগের যে ক্লাসগুলোতে আমরা ইতিমধ্যে শিখেছি, অনেকে যুক্ত হচ্ছে আবার, ঠিক আছে। আজকের পাঠে শেষে শিক্ষার্থীরা যে যে বিষয় শিখবে, কি শিখবে সেটা আমি তোমাদেরকে আজকের ক্লাসটা একটু অন্যরকম। তোমাদের কাছে আমি জিজ্ঞেস করবো আজকে কি কি শিখলে ক্লাস শেষে, ঠিক আছে। দেখি তোমরা কি বলতে পারো। বলছি, দেখো, পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। এখানে আমাদের পাঠ্য বই তোমাদের সামনে। স্যার, আমি এসডব্লিউ করে আপনার ভাইবারে পাঠিয়েছি। ধন্যবাদ তোমাকে। তুমি এখন ক্লাসটা শোনো, ঠিক আছে, কথা বলো না বাবা, ঠিক আছে। আচ্ছা, দেখো, পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। আমরা এর আগে বিভিন্ন পরিবেশ দূষণ সম্পর্কে জেনেছি। আমি কিন্তু আগের ক্লাসে তোমাদেরকে ছবি দেখিয়েছি যে কিভাবে পরিবেশ দূষিত হয়, কোনটা আমাদের পরিবেশ দূষণ যদি আমার না হয় কি করা উচিত, সেসব বিষয়ে আলোচনা করেছি, ঠিক আছে। বলছি, এখন দেখি পরিবেশ দূষণের কারণ ও তার ফলাফল। অর্থাৎ এখন আমরা সুনির্দিষ্ট ভাবে দেখবো, এই যে বক্সের মধ্যে রয়েছে, ঠিক আছে, এখানে একটি আমাদের হচ্ছে কিভাবে এটি মানে এর কারণ নিচে আর উপরে যে ফলাফলটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমরা যে ছবিগুলোর মাধ্যমে পড়াগুলো শিখেছিলাম আগের ক্লাসগুলোতে, যেমন এখানে দেখো কলকারখানার বায়ু তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, এখানে আমি দেখাচ্ছি। সেখানে বায়ুর কারণে কি হচ্ছে, বায়ু দূষিত হয়। পানিতে বজ্র পদার্থ পড়ার ফলে কি হয়, পানি দূষিত হয়। আমরা আগের ক্লাসে জেনেছি যে তোমার শস্যতে বা মাটিতে অতিরিক্ত কীটনাশক বা রাসায়নিক দ্রব্য দিলে কি হয়, মাটি দূষিত হয়। তারপরে যে আমরা অতিরিক্ত যে হর্ন বাজাই, অনেক জোরে জোরে মাইক বাজাই, যে কারণে আমাদের শব্দ দূষিত হয়। এবং বজ্র দূষণ, আমরা যেখানে সেখানে তোমার হচ্ছে কি ফেলি, যেখানে ময়লা আবর্জনা ফেললে কি হয়, এই বজ্রগুলো যেখানে সেখানে পড়ে থাকলে দুর্গন্ধ ছড়ায় এবং কি হয়, এটা আমাদেরকে পরিবেশ নষ্ট করে। এইটা হচ্ছে বজ্র দূষণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সুনির্দিষ্টভাবে আরো সুন্দরভাবে জানবো। দেখো, প্রথমে বলছে দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে। আমি আগে বলেছি বায়ু দূষণ কিভাবে হয়েছে, অর্থাৎ কলকারখানা বা আমাদের যে যানবাহনের যে ধোঁয়া, সেই ধোঁয়াগুলো যখন বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে তখন বায়ু দূষণ হচ্ছে। এর ফলে কি হয়, দূষিত বাতাস কি করে, আমাদের ফুসফুসে
অর্থাৎ যে ফুসফুসের মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নেই, আমরা হচ্ছে প্রকৃতি থেকে আমরা হচ্ছে অক্সিজেন গ্রহণ করি, এবং আমরা কি করছি কার্বন ডাই অক্সাইড ছাড়ি প্রকৃতিতে। অর্থাৎ এই যে কাজটি করে ফুসফুসে, ফুসফুসে কি করে প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। অর্থাৎ ফুসফুস এর যদি যখন ঢুকে ফুসফুস কি করে আমাদের এগুলোকে ছেকে তারপর বিশুদ্ধ বাতাস আমাদের শরীরে আমরা গ্রহণ করি, ঠিক আছে। যখনই বা ফুসফুসের রোগ হবে তখন কি হবে, আমরা সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারবো না, আমাদের বিভিন্ন রকম রোগ, আমরা রোগে আক্রান্ত হবো তখন। যেমন বিশেষ করে তোমরা দেখো মানুষের হাঁপানি, বা যেটাকে আমরা বলি অ্যাজমা, বা ধুলাজনিত কারণে আমাদের কাশি, ঠিক আছে, ইত্যাদি রোগে মানুষ আক্রান্ত হয়ে থাকে। এছাড়া আরো অনেক রোগে আক্রান্ত হতে পারে। বলছে ধুলাবালি ও ধোঁয়ার ফলে বাতাসে গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায়। অর্থাৎ কিভাবে দূষিত হচ্ছে সেটা নিচে, আর তোমরা কি বুঝতে পারছো আমার কথা, নিচে হচ্ছে দূষিত হওয়াটার কারণ এবং তার উপরেরটা হচ্ছে ফলাফল। অর্থাৎ ধুলাবালি ও ধোঁয়া বাতাসে গন্ধযুক্ত ও দূষিত করে, যার ফলে আমরা কিভাবে, তার ফলে আমরা কিভাবে অসুস্থ হয়ে যাই সেটা বক্সের মধ্যে দেওয়া আছে। অনুরূপভাবে তোমাদেরকে যদি বলে যে দূষণের ফলে, দূষণের ফল কি, বা যদি বলে যে কারণ কি, তাহলে নিচেরটা হচ্ছে কারণ, উপরটা হচ্ছে ফলাফল। তারপর দেখো পানি দূষণ, আমরা এর আগে ক্লাসগুলোতে দেখেছি কিভাবে আমরা বিভিন্ন রকম প্লাস্টিকের তোমার হচ্ছে জিনিস আমরা পানিতে ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে একই পুকুরের মধ্যে আমরা ছবির মাধ্যমে দেখেছি গত ক্লাসে যে সেখানে মানুষ গোসল করছে, তারপর সেখানে গরু মানে গৃহপালিত পশুকে হচ্ছে পানিতে ধোয়াচ্ছে। ওই ছবিতে দেখেছিলাম আমরা যে সেখানে গৃহের যে একজন মহিলা কি করছে, সেখানে সে থালা বাসন মাজছে। অর্থাৎ এই যে আবার এমনকি ওই সেই পানিতে এসে কি করছে, পাশের যে কলকারখানার যে বজ্র পদার্থ, অর্থাৎ যে সেই পানি এসে সে পানিতে মিশে যাচ্ছে, যে কারণে পানি দূষিত হচ্ছে। তোমরা নিশ্চয়ই সবাই আমাদের বুড়িগঙ্গার নাম শুনেছে। ঢাকার পাশে যে বুড়িগঙ্গা নদী বয়ে গেছে, সেই বুড়িগঙ্গা নদীর পাড়ে যদি তোমরা কেউ ঘুরতে যেয়ে থাকো, দেখবে যে সেই নদী কেন হচ্ছে মানে দূষিত পানির এক মানে অনন্য উদাহরণ বলতে পারো, ঠিক আছে, এত দূষিত হয়ে গেছে। কারণ কি, এই যে তার কারণটা হচ্ছে ময়লা আবর্জনা খাল বিল পুকুর বা নদীতে মিশে পানিকে দূষিত করে। অর্থাৎ সেখানে কি আর আমি বুড়িগঙ্গায় গিয়েছিলাম। আচ্ছা, ধন্যবাদ। তাহলে তুমি নিশ্চয়ই দেখেছো সেখানকার পানি কতটা নোংরা, তাই না? স্যার অনেক। হ্যাঁ, কিভাবে তাহলে আমরা দূষিত করেছি, ঢাকার মানুষেরা কি করছে সেখানে ময়লা আবর্জনা ফেলে, ঠিক আছে। তারপর স্যার ঢাকার মানুষদের তো কোনো খোঁজ খবর নেই, যা ইচ্ছা তাই করতে পারে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি এখন ক্লাসটা একটু মন দিয়ে শোনো আগে। তোমার তোমার কথার কারণে অন্যরা আসলে বুঝতে পারবে না হয়তো, অন্যরা তো যায় নাই আর কি, ঠিক আছে। খাল বিল পুকুরে মিশে পানি দূষিত হয়, এর ফলে কি হয়, দূষিত পানিতে মাছ মারা যায়। অর্থাৎ ধরো যে পানিতে এত কিছু যায়, সেখানে তো মানুষ গোসল করলে সাথে চর্মরোগ হবে, আর মাছের কি অবস্থা, সেই দূষিত পানিতে মানে মাছ কিন্তু মানে বেঁচে থাকতে পারে না, মাছগুলো মারা যায়। এবং মানুষগুলোর কি হয়, যে মানুষগুলো সেখানকার পানি, তোমরা জানো যে ঢাকায় এমন মানুষ আছে যে সেখান থেকে পানি নিয়ে থালা মাঝে, বা সেখানকার পানি তারা অনেকে খেয়ে থাকে, ঠিক আছে। তো এর ফলে কি হয়, দূষিত পানি যদি আমরা পান করি তাহলে আমাদের কি কি হতে পারে, সেটা হচ্ছে আমাদের ডায়রিয়া হতে পারে, ঠিক আছে। আমাদের ডায়রিয়া হতে পারে, তারপরে আর কি হতে পারে, জন্ডিস হতে পারে, জন্ডিস রোগ হতে পারে। আমরা জানি জন্ডিস হলে মানুষের চোখ হলুদ হয়ে যায়, ডায়রিয়া হলে অতিরিক্ত পায়খানা হয়, ঠিক আছে, শরীর দুর্বল হয়ে যায়। তবে দেখো অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। তোমরা কিন্তু জীবাণু বানানটা কিন্তু মূর্ধন্য ন ন খেয়াল করবে, তোমরা লেখার সময় কিন্তু অনেকেই দন্ত ন লিখে থাকো, ঠিক আছে। তাহলে তোমরা জানলে যে কিভাবে পানি দূষিত হয় নিচের লাইনটা থেকে, এবং বক্সের মধ্যে এর ফলে কি হয়, ফলাফলে আমরা কিভাবে অসুস্থ হই, রোগ জীবাণু আক্রান্ত হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের কিন্তু আমি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করবো, বলো যে আজকে পাঠ থেকে কি কি শিখলে, তোমরা কিন্তু আমাকে উত্তর দেবে, ঠিক আছে। আমি কিন্তু আজকে অনেককে পড়া ধরবো। খেয়াল করি, তারপরে দেখো মাটি দূষণ। সেখানে তো শুধুমাত্র একটি ছবির মাধ্যমে, ছোট্ট একটি ছবির মাধ্যমে, এই ছবিগুলো আমরা গত ক্লাসে বড় আকারে দেখিয়েছিলাম।
যে আমরা ভালো সবজি ভালো ফলন পাওয়ার জন্য মাটিতে আমরা অতিরিক্ত কীটনাশক ছেটাই, কিন্তু হয়তোবা সাময়িকভাবে আমরা হয়তোবা অনেক বেশি ফলন পেয়ে থাকি, কিন্তু মাটির জন্য এটা দীর্ঘমেয়াদী একটি ক্ষতি হয়ে যায়, যে কারণে সেই মাটিতে ভালো ফসল যেমন পরবর্তীবার জন্মায় না, সেই ফসল বা যে অতিরিক্ত কীটনাশক সবজিতে দিলে সেই সবজি আমরা খেলে আমরা কিন্তু কি হয় মারা যেতে পারি। সেই সেই ফসলের উপরে যদি ফুলে বা ফলে যদি আমরা কীটনাশক ছড়াই, তাহলে কি হতে পারে, শুধু সেখানকার যদি পশু মানে অর্থাৎ পাখি যদি সেই ফলটি যে খায় বা সেখানে যে বসে, সেও কিন্তু হচ্ছে কি হতে পারে, মারা যেতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মাটি দূষণ কিভাবে হয়? অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হয়। তোমাকে জিজ্ঞেস করা হয়, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি যে কিভাবে মাটি দূষিত হয়, তাহলে তোমরা বলবে অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষিত হয়। তো এর ফলে আমাদের কি হয়? জমির ফসল কম হয়। অর্থাৎ আমি তোমাদেরকে কি জানালাম, যে সাময়িকভাবে সেই সময় হয়তো বা ভালো হয়, কিন্তু তার পরবর্তীতে কিন্তু বেশি দিলে কিন্তু ফসল মারা যেতে পারে, কমে যেতে পারে, বা পরবর্তীতে ভাবে স্থায়ীভাবে সেই মাটিতে কিন্তু আর ফসল ভালো নাও হতে পারে। ঠিক আছে? গাছপালা, অর্থাৎ তোমরা আশেপাশে যে গাছপালা থাকে, মাটি দূষিত হয়ে গেলে সেই গাছপালাগুলো আস্তে আস্তে মরে যায়। মানুষ ও পশু পাখিও ক্ষতি হয়, অর্থাৎ মানুষের বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়, পশু পাখি আক্রান্ত হয়। আশা করি তোমরা মাটির দূষণ যাতে আমরা যারা শিক্ষার্থী, আমরা যেন এখন থেকে মাটি দূষণ যাতে না হয় সেদিকে যেন আমাদের সবারকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তারপরে দেখো শব্দ দূষণ, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একজন হ্যান্ড মাইক নিয়ে কি করছে, খুব জোরে জোরে কথা বলছে। আর তোমাদের এই ঘাটাইল অঞ্চলে হয়তোবা শব্দ দূষণ বিশেষ করে তুলনামূলক কম হলেও বিশেষ করে সিটি এরিয়াতে, অর্থাৎ তোমরা দেখবে যে সেখানে বা শহরের মূল প্রাণকেন্দ্রে যারা বসবাস করে, দেখবে সেখানে প্রচুর গাড়ির শব্দ, ঠিক আছে, হর্ন বাজে, মাইকের শব্দ হয়। এগুলো আসলে, তোমরা তো শিশু, তোমরা তো হচ্ছে ছোট, তোমাদের কিন্তু শ্রবণ, অর্থাৎ তোমাদের যে তোমরা শুনতে পাচ্ছ সেটা কিন্তু অনেকটাই বাধাগ্রস্ত করে, এমনকি অনেকে কিন্তু শ্রবণের সমস্যা হতে পারে। ঠিক আছে? আর ছোট ছোট শিশুদের তো কথা বললামই না, তারা তো আরো বেশি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। খেয়াল করো, দেখো কিভাবে তাহলে হয়। রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় জোরে শব্দ আমাদের ক্লান্ত করে। আমরা অনেক সময় জ্যামের মধ্যে বসে থাকলে সেখানে যদি অনেক শব্দ হয়, আমরা আস্তে আস্তে যতটা না জ্যামের কারণে ক্লান্ত হই, ওই বিরক্তিকর হর্ন বা বিভিন্ন শব্দতে আমরা বেশি ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের মধ্যে বিরক্তির সৃষ্টি করে। এর ফলে কি হতে পারে, আমাদের আমাদের শ্রবণ, অর্থাৎ যে আমরা শুনি, ঠিক আছে, সেই কান দিয়ে শুনি, সেই শ্রবণের সমস্যা হতে পারে, আমাদের আমাদের মাথা ব্যথা করতে পারে। ঠিক আছে? তো আশা করি তুমি, রবিবার যাচ্ছিলাম তখন আমরা 2-3 ঘন্টা জ্যামে আটকেছিলাম। আচ্ছা, নিশ্চয়ই তোমার অনেক মানে এই জন্য অনেক বিরক্তি সৃষ্টি হয়েছে, তাই না? স্বাভাবিক ব্যাপার। অর্থাৎ এটাও কিন্তু এক ধরনের একটি সমস্যা। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে ঘটনা আরো বাজে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের ঘটনাগুলো আমি অন্য সময় শুনবো, আগে আমাদের ক্লাসটাকে একটু আমরা এগিয়ে নিয়ে যাই। খেয়াল করো, দেখো বজ্র দূষণ। বজ্র দূষণটা কি আমরা দেখেছি, যে কিভাবে পরিবেশ সংরক্ষণ করা যায় সেটা দেখেছি, যেটা একটা গর্তের মধ্যে আমাদের মানে যে অপ্রয়োজনীয় যে উচ্ছিষ্ট জিনিসগুলো যদি আমরা ফেলে দেই, এবং সেটা যদি মাটি দিয়ে চাপা দিয়ে দিই, তাহলে আমরা দুর্গন্ধটা বাহিরে যাবে না, বা একটা নির্দিষ্ট স্থানে বাড়িতে বা কোনো একটা জায়গায় যদি আমরা ফেলি, তাহলে সেটা ছড়িয়ে ছিটিয়ে যাবে না, দুর্গন্ধ হবে না। যদি আমরা যদি না করি, তাহলে কি হবে? না করলে কি হয়, যেখানে সেখানে ফেললে কি হবে, দেখো আমরা সেটা দেখি, যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণুর সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়। তাহলে কিভাবে জানলে বজ্র দূষণের ফলে কিভাবে পরিবেশ দূষিত হয় আমরা জানলাম, এবং এর ফলে আমাদের কি হয়, আমাদের ফলাফলটা কি, আমাদের চারপাশের পরিবেশ নষ্ট হয়। অর্থাৎ তুমি যেখানে সেখানে একটা চিপস খেলে, চিপস খেয়ে একটা মানে তোমরা এটা খুব খেয়াল রাখবে, শুধু এটা পরিবেশ কি, তোমার ক্লাসরুমের কথা যদি বলি, তোমরা ক্লাসরুমে যদি যেখানে সেখানে চিপস খেয়ে যদি ফেলে দাও, তোমরা যদি চকলেট খেয়ে চকলেটের খোসাটা ফেলে দাও, কলা খেয়ে যদি কলার খোসাটা ফেলে দাও, তাহলে তোমাদের ক্লাসরুমটা কি আর মানে শ্রেণী উপযোগী থাকবে? আর শিক্ষার্থীরা থাকবে না। এই জন্য যেমন তোমাদের পরিবারের যেমন তোমাদের পরিবেশটাকে সুন্দর রাখার দায়িত্ব রয়েছে,
ঠিক তেমন শ্রেণীকক্ষ অর্থাৎ তোমাদের শ্রেণীকক্ষের পরিবেশটাও এভাবে সুন্দরভাবে রাখার দায়িত্ব রয়েছে। শ্রেণী এবং পরিবারের থেকেই তো তোমরা হচ্ছে শিক্ষা গ্রহণ করে সমাজের বা তোমার আশেপাশে যে পরিবেশ রয়েছে, চারিপাশের পরিবেশ, সেটিও তোমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সে বিষয়ে তখন অবশ্যই তোমরা নজর রাখবে। কারণ মনে রাখতে হবে তুমি করছো না কিন্তু আরেকজন করছে, তাকে তোমাকে নিষেধ করতে হবে, বা তুমি করছো সেটা যেন না করো, তাহলেই দেখবে যে আস্তে আস্তে পরিবেশটা অত্যন্ত চমৎকার হয়েছে। তোমরা এই জন্য একটি উদাহরণ তোমাদের দিতেই পারি, যেমন আমরা যদি আমরা জাপানকে যদি আমরা উদাহরণ হিসাবে দেখি, জাপানের মানুষ কিন্তু অত্যন্ত পরিবেশ সচেতন, সেজন্য জাপানের মানুষ কিন্তু হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন বলে তারা খুব সুনাম অর্জন করেছে। তোমাদেরকে একটা কথা বলি, যেমন একটা লাস্ট যে বিশ্বকাপ হয়েছিল, জাপান এর সাথে একটি ম্যাচের খেলা হচ্ছিল, সেখানে জাপানিরা হেরে গিয়েছিল সেই বিশ্বকাপ ফুটবলের ম্যাচে। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, তো সেখানে একটা পত্রিকাতে একটা নিউজ এসেছিল যে, হ্যাঁ বাবা কথাটা শুনো, তোমরা কথা বলো না। নিউজ এসেছিল যে জাপান ফুটবল খেলায় হেরেছে কিন্তু জাপান জাতি হিসেবে জিতেছে। কেন জানো? তারা যখন স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিল, অন্য যারা খেলা দেখতে এসেছিল তারা স্টেডিয়ামটাকে অত্যন্ত নোংরা করে গিয়েছিল, পানির বোতল বা বিভিন্ন বিষয় ফেলে রেখে গিয়েছিল। জাপানি যারা মানুষরা খেলা দেখতে এসেছিল তারা যাওয়ার আগে ওই স্টেডিয়ামটাকে পুরো ময়লাগুলো উঠিয়ে নিয়ে তারা হচ্ছে ময়লাগুলো নির্দিষ্ট জায়গায় রেখে গিয়েছিল। এটা পুরো পৃথিবীর সামনে ফুটে উঠেছিল যে জাপান আসলে একটি পরিবেশ সচেতন একটি জাতি, অর্থাৎ আমরাও এরকম এক পরিবেশ সচেতন জাতি হতে চাই। তোমরাই সেই ভবিষ্যৎ বিনির্মাণ করবে আশা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা পরিবেশ দূষণের কারণ ও ফলাফল এর মাধ্যমে জানলে। তোমরা কি এই ক্লাসের এই অংশটাকে বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে, আচ্ছা তাহলে আমি তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা পারবে তো পড়া? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা গত ক্লাসে এই অংশটি পড়েছিলাম। যে সকল শিক্ষার্থীরা গত ক্লাসে যুক্ত হতে পারেনি তাদেরকে উদ্দেশ্যে বলছি, এখানে দেখা যাচ্ছে পরিবেশ কিভাবে দূষণ থেকে পরিবেশ বা শিক্ষার্থীরা আমরা কিন্তু রোল নম্বর 56, তুমি কেন আনমিউট হয়েছো বাবা? তোমাদেরকে বারবার বলেছি তোমরা হাত ফোন থেকে দূরে রাখবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে হচ্ছে আরেকটি বিষয়, তোমাদের এখনো মূল আলোচনা বলো, তাই তাসবি বলো, তাসবি বলো। স্যার আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আস্তে আস্তে শোনা যাচ্ছে। আমার কথা আস্তে আস্তে শোনা যাচ্ছে? জি স্যার। হয়তো শুনতে পাচ্ছি, হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বাবা, এই জন্য হয়তো শুনতে পাচ্ছ না। আচ্ছা দেখো, আমি কিন্তু মূল আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, এখনো শেষ করি নাই, ঠিক আছে? দেখো যারা গত ক্লাসে ছিল না, সেটা আমরা এখানে এই অংশটা আলোচনা করেছি যে কিভাবে আমরা দেখো ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলছি, শিক্ষার্থীরা তাদের শিক্ষাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এভাবে পরিবেশ সংরক্ষণ করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যে বিষয়টি আজকে তোমাদেরকে দেখাবো, দেখো হচ্ছে আমরা কিভাবে পরিবেশ দূষণ রোধ করতে পারি তার একটি তালিকা আমি গত একটা দিন তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছিলাম। তার এটা দেখো সমাধান, ওই বিদ্যালয়ে মাঠ পরিষ্কার করে বিদ্যালয়ের বৃক্ষরোপণ করে, তোমরা এটা ছবি তুলে রাখবে স্ক্রিনশট দিয়ে, নিজ এলাকায় কিভাবে পরিষ্কার রাখতে পারো, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলে বা জন সচেতনতা তৈরি করে। বাড়িতে কিভাবে করতে পারো, যে যথাস্থানে মলমূত্র ত্যাগ করে এবং যেখানে থুতু না ফেলে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদেরকে যে এতক্ষণ যে পড়াগুলো পড়িয়েছি তার এই শূন্যস্থানগুলো যারা এই ক্লাসে করো নাই, আগের ক্লাস করো নাই, তারা এখানে আমরা এই গত ক্লাসে এই শূন্যস্থানগুলো উঠিয়ে দিয়েছিলাম, পড়িয়েছি, তোমরা উঠিয়ে নিতে পারো। আমি আবার বলছি, নির্দিষ্ট স্থানে আমরা আবর্জনা ফেলা উচিত, বিদ্যালয়ে পরিষ্কার করা উচিত, যেখানে সেখানে ময়লা
ফেললে দুর্গন্ধ ছড়ায়, তো মানুষের সচেতনতার অভাবে পরিবেশ দূষিত হয়। তোমাদের এই শূন্যস্থানগুলো আমি গত ক্লাসে পড়িয়েছিলাম, যারা ক্লাসে যুক্ত হতে পারোনি তাদের জন্য বললাম। আজকে কি শিখলাম দেখি, উত্তরগুলো আমরা বের করব। এবার আমাদের শিক্ষার্থীদের কাছে প্রশ্ন, এবার তোমাদের কাছে প্রশ্ন বলবো, বলো তো ময়লা আবর্জনা কোথায় ফেলা উচিত? স্যার ডাস্টবিন ও নির্দিষ্ট স্থানে। তোমরা সঠিক বলেছো, এই যে দেখো সঠিকভাবে নীল কাপ চিহ্ন দিয়ে উঠেছে। আরেকটি প্রশ্ন এবার তোমাদের কাছে, পরিবেশ দূষণ রোধে আমাদের করণীয় কি? রাস্তাঘাট যেখানে সেখানে সঠিক বলেছো সবাই মিলে শিক্ষার্থীরা দেখো সঠিক উত্তর হচ্ছে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে দূষণ রোধ করতে পারি। ঠিক আছে, তোমরা কিন্তু অনেকেই বলেছিলে, তোমরা হয়তো একসাথে বললেও আমি শুনতে পেয়েছি, তোমরা কিন্তু অনেকেই ভুল বলেছিলে যে যেখানে সেখানে কম ফেললে তাহলে তো ওটা পরিবেশ দূষণ হয়। রোধ করা, রোধ মানে কিভাবে আমরা এটা বন্ধ করতে পারি সেটা বাবা। তোমরা কিন্তু হ্যাঁ বলো। ঠিক আছে বাবা, তুমি আর কেউ শব্দ করবে না, ঠিক আছে? তোমরা আর কেউ শব্দ করবে না। এবার পরবর্তীতে আমরা জানবো, এটা তোমরা হচ্ছে আমাদের হাতে যে সময়টা আছে, শিক্ষার্থীরা তোমরা মিলকরণ করে ফেলো তো দেখি, খাতায় উঠিয়ে লিখে ফেলো দ্রুত। আমাদের এটা করার জন্য সময় দিলাম আমি হচ্ছে 5 মিনিট সময় দিব, বলতো 5 মিনিট সময় দিলাম। সবাই মিলকরণ করো। তোমরা কিন্তু পরীক্ষাতে অনেকেই মিলকরণে 0 পেয়েছো। এখন বলো কেন পেয়েছো? আমাকে দেখতে পাচ্ছ তোমরা?